So let's begin our class today. Today we are going to discuss about error corrections. So error correction is one such exercise which you get in almost every examination that you appear for. So আপনারা বলতে পারেন যে error correction SSC, CGL, CHSL এ যেরকম আসে, WBCS এও আসে, ব্যাংকিং এর পরীক্ষায় আসে, অন্যান্য যত পরীক্ষা আছে সব পরীক্ষাতেই মোটামুটি এরর কারেকশন এমন একটা ধরনের প্রশ্ন যেটা থাকবেই। এবারে কিছু জিনিস মাথায় রাখতে হবে যখন আমরা এরর কারেকশন করব। আমি প্রথম থেকেই আপনাদের সাথে কয়েকটা বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করছি যে একটা সেন্টেন্সকে কিরকম ভাবে অ্যাপ্রোচ করা উচিত। মানে আপনারা যখন একটা সেন্টেন্স পাচ্ছেন, সেটা এরর কারেকশন হোক অথবা ডাবল ব্ল্যাঙ্ক ইন আ সেন্টেন্স হোক, প্রথমেই কোন জিনিসটাকে টার্গেট করা প্রয়োজন সেটা হচ্ছে সেন্টেন্সটার সাবজেক্টটা কি এবং তার করেসপন্ডিং যে ভার্বটা আছে সেটি কোনটি। তো এরর কারেকশনের ক্ষেত্রেও একই জিনিস দিয়েই আমি শুরু করব। বিভিন্ন প্যারামিটার আমাদেরকে মাথায় রাখতে হয়, কিন্তু প্রথম যেই জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর ভার্বের যাচাইটা করে নিতে হবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে বেশিরভাগ সময় দেখা গেছে স্টুডেন্টরা যেই বেসিক ভুলটা করে ফেলেন এরর কারেকশন করার সময় বা অন্য যে কোনো প্রশ্ন করার সময়, সেটা হচ্ছে যে তারা কি করে, তারা একটা সেন্টেন্সকে, যদি সেন্টেন্সটা ভুলও থেকে থাকুক, সাপোজ এরর কারেকশনে আছে মানে সেটার মধ্যে ভুল থাকতেই পারে। যদি সেটা একটা সেন্টেন্স ফিলারের প্রশ্ন হয়ে থাকে তার মানে সেখানে ব্ল্যাঙ্কস আছে। তো সেটার মধ্যে কোনো কিছু মিসিং থাকুক অথবা ভুল থাকুক, কিন্তু সেন্টেন্সের একটা বেসিক ধরন আছে, তাই তো? এবং একটা ইনকমপ্লিট বা সামওয়াট ইনকারেক্ট সেন্টেন্সও কিন্তু একটা বেসিক মেসেজ কনভে করে, সেইটা বোঝা খুব দরকার। ভুলটা কোথায় হয়, যে আমরা পুরো জিনিসটা না বুঝে, সেন্টেন্সটার মানেটা না বুঝে আমরা প্রথমেই চলে যাই এরারটা খুঁজতে, গ্যাপটা ফিল করতে। সেটা কখনো করবেন না। কেননা মনে রাখবেন যে সেন্টেন্সটাকে যদি আপনারা না বুঝতে পারেন, সেন্টেন্সটা কি বিষয়ে কথা বলছে, যদি সেই সম্পর্কে আপনারা ধারণা না করে নিতে পারেন, তাহলে কিন্তু এরার ও সঠিকভাবে খুঁজে পাবেন না এবং ব্ল্যাঙ্ক ফিল করার যে ব্যাপারটা সেটাও হয়তো সঠিকভাবে হবে না। সো ইউ রান আ রিস্ক, আ ভেরি হাই রিস্ক আই শুড সে, ইফ ইউ ফার্স্ট ডু নট রিড দ্য সেন্টেন্স ইটসেলফ টু নো ইটস বেসিক মিনিং। তো সেইটারও থেকে এবার আসি যে মানেটা জেনে হবেটা কি? মানেটা জেনে এটা হবে বা মানেটা বোঝা এর জন্য প্রয়োজন বিকজ আমাদের সাবজেক্টের পরিচিতিটা হওয়া খুব প্রয়োজন। এই যে বলছি যে সাবজেক্টটা জানতে পারাটা হচ্ছে একটা সেন্টেন্সের মূল বিষয়। তো সাবজেক্ট কি বা সাবজেক্ট কে বা সাবজেক্ট কারা বা কোন বিষয়, কেননা সবসময় যে একটা মানুষ বা একটা প্রাণী বা একটা কোনো জিনিস, একটা অবজেক্ট সাবজেক্ট হবে তার কোনো মানে নেই। আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছি। হতেই পারে সাবজেক্ট একটা কনসেপ্ট বা একটা বিষয়, সেই বিষয়টাকে নিয়েই আবার একটা সেন্টেন্স আলোচনা করেছি। তো সেটাকে আইডেন্টিফাই করব কি করে, সেটা আমরা আমাদের একদম প্রথমে যে ক্লাসগুলো ছিল নাউনের কেস, সেখানে জেনেছি ভার্বকে কি কি প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তারপরে আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট বলে একটা চ্যাপ্টার করেছিলাম, ইফ ইউ রিমেম্বার। সেখানে যত রকমের কম্বিনেশনস দেওয়া ছিল সেগুলোকে খুব ভালো করে পড়বেন, কেননা সেই সব জায়গার থেকে কিন্তু এরার আসে, মানে সাবজেক্ট এবং ভার্ব রিলেটেড যে এরারগুলো আসে সেটা ওই চ্যাপ্টারটার থেকে খুব আসে। তো ওখানে একদম এক্সামে যেরকম ভাবে আসতে পারে সেই ধরনের প্যাটার্নেই কিন্তু ওই চ্যাপ্টারটা ফর্মুলেট করা ছিল। আবার এটা নিয়ে একটু আলোচনা করে ফেলি খুব জিস্টে। তার মধ্যে থেকেও সব থেকে দরকারি যে জিনিসটা এই মানে এই প্যারামিটার গুলোকে মাথায় রেখে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে বলবো, দেখবেন সাবজেক্টটা কি। ঠিক আছে, আমাদের যদি সাবজেক্ট একটা নাউন হয়ে থাকে তাহলে সেটা যদি একটা কালেকটিভ নাউন হয়, পিওরলি কালেকটিভ নাউন হয়, মানে যেটাকে একটা এন্টিটি হিসেবে আমরা ধরেছি, একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবে ধরেছি। ফর এক্সাম্পল আর্মি অথবা কোম্পানি, লোক অনেকে নিয়োগ থাকে কিন্তু
কোম্পানি বা এন্টিটি একটা, তাই তো? তো এটা হচ্ছে একটা কালেকটিভ নাউনের বেসিক চরিত্র। তো পিওরলি যদি একটা কালেকটিভ নাউনকে নিয়ে আমরা কথা বলি, সেটা তাহলে অবশ্যই সিঙ্গুলার, তাহলে তার ভার্বটাও সিঙ্গুলার হবে। ঠিক আছে? আবার যদি একটা সাবজেক্ট একটা আনকাউন্টেবল নাউন হয়ে থাকে, আনকাউন্টেবল ক্যাটাগরিতে আমরা মূলত কোন দুটোকে পেয়েছিলাম? একটা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা ছিল মেটেরিয়াল নাউন বা মাস নাউন, তাই তো? তো যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে সেটা অলওয়েজ অ্যান্ড অলওয়েজ সিঙ্গুলার, তাহলে তার সাথে অ্যাসোসিয়েটেড ভার্বটাও সিঙ্গুলার হবে। যদি একটা মেটেরিয়াল নাউনকে নিয়ে কথা বলে, ঠিক আছে, তাহলেও সেটা মোস্টলি সিঙ্গুলারই হয়। এর মধ্যে থেকে কিছু এক্সেপশন হয়তো আপনারা পাবেন, সেটার জন্য আবার বলবো প্রিভিয়াস চ্যাপ্টার গুলোকে একটু রেফার করবেন, কেননা প্রথম থেকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। কাইন্ডস অফ নাউনস দেখবেন, নাউন কেসের চ্যাপ্টার, এন্ড অফকোর্স দেন সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, ওখানে বিস্তারে বলা আছে কোন ক্যাটাগরিকে কিরকম ভাবে ফেলা আছে। কিন্তু তাও হাইলাইট করছি এগুলো বিকজ এগুলো খুব কমন জিনিস যেগুলো পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে কখনো যদি পান ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ঠিক আছে, বা নান অফ, অথবা ইচ, এনিওয়ান, এই ধরনের যদি অ্যাবজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি কিছু থাকে একটা নাউনের সাথে, তো আমি যখন বলছি ওয়ান অফ, ঠিক আছে, তার মানে দুজন থাকুক বা দুজনের বেশি থাকুক তাদের মধ্যে থেকে একজনের কথা বলছি। যখন বলছি আইদার অফ, তার মানে দুজনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করছি। যখন বলছি নাইদার অফ, তখন দুজনের মধ্যে কোনো একজনকেও সিলেক্ট করলাম না, হয়ে গেল জিরো। তিনটে ক্ষেত্রেই ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, তিনটে ক্ষেত্রেই আমার সাবজেক্ট হয়ে যাবে সিঙ্গুলার, তাহলে তার ভার্ব গুলো সিঙ্গুলার হবে। ঠিক আছে? এই কম্বিনেশন গুলো যাতে ঠিক থাকে এগুলো মাথায় রাখবে। তার সাথে আমি যদি বলি ইচ, ইচ এর পরে যদি একটা নাউন হয় সেটা পিওরলি সিঙ্গুলার হবে, পুরো ব্যাপারটা সিঙ্গুলার হলো, ভার্বটা সিঙ্গুলার হলো। কিন্তু আমি যদি ইচ অফ দ্য এরকম ভাবে বলি তাহলে প্লুরাল একটা নাউন আসবে। সাপোজ আমি যদি বলি ইচ অফ দ্য গার্লস, ইচ অফ দ্য বয়েজ ইত্যাদি, কিন্তু তাহলেও কিন্তু আমি ওয়ান পার্সন অ্যাট এ টাইম করে দেখছি, মানে প্রত্যেকটি ছেলে অথবা প্রত্যেকটি মেয়ে, প্রতি এক, তাহলে আলটিমেটলি রেজাল্টেন্ট সাবজেক্ট কি হবে? সিঙ্গুলার। সেই ক্ষেত্রেও কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। অথবা আমি যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অনেক বন্ধুদের মধ্যে একটি বন্ধুর কথা বলা হচ্ছে। নান অফ দোজ রিজনস, অনেকগুলো রিজনের মধ্যে একটি রিজনের কথা বলা হচ্ছে। তাহলে আলটিমেটলি কি হবে? আমার সাবজেক্ট হবে সিঙ্গুলার এবং ভার্ব হবে সিঙ্গুলার। এগুলো আবার বলবো, প্রিভিয়াস চ্যাপ্টার গুলো পড়বেন, আরো আরো যা এক্সাম্পল দেওয়া আছে ওই চ্যাপ্টার গুলোতে দেওয়া আছে। আবার যদি আমি আইদার অফ, নাইদার অফ না বলে শুধু আইদার অর বা নাইদার নর বলি, তাহলে কি হবে? আইদার অর বা নাইদার নরের পরে যদি দুটো সাবজেক্টের উল্লেখ থাকে, তারা যদি দুটোই সিঙ্গুলার হয়, তাহলে হয় এক এইজন অথবা অন্যজন, দুটোই তো সিঙ্গুলার। তাহলে আইদার অফ বললে আমি দুজনের মধ্যে যাকেই বাঁচবো সেই সিঙ্গুলার হবে, তাহলে সাবজেক্ট আলটিমেটলি কি হচ্ছে? সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার। যদি বলি নাইদার অফ, তাহলেও দুজনের একজনের মধ্যে কেউই নয়, তাহলে জিরো হচ্ছে, তাই তো? তাহলেও আমার ভার্বটা সিঙ্গুলারই হচ্ছে, বিকজ সাবজেক্ট তো জিরোই হচ্ছে। তার জন্য তো জিরো সাবজেক্টের জন্য তো আলাদা কোনো ক্যাটাগরি নেই নাউন নাম্বারের, তাকে সিঙ্গুলার মেনেই চলতে হবে, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়ে গেল, তাই তো? কিন্তু যদি মনে রাখবেন, আমার যদি আইদার অফ এর পরে অথবা অর এর পরে, যদি আইদার এর পরে অথবা অর এর পরে একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল থাকে, তার মানে একদিকে রয়েছে একটা সিঙ্গুলার নাউন, আরেকদিকে রয়েছে একটা প্লুরাল নাউন, হয় কাজটি এইজন করেছে অথবা কাজটি ওইজন করেছে। আইদার অথবা অর দিয়ে যদি বলা থাকে, তাহলে আমার সিঙ্গুলার অথবা প্লুরালের মধ্যে থেকে আমি কাকে চুজ করব? সবসময় প্লুরালকে চুজ করবেন, এবং সেই ক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। বেনিফিট অফ ডাউট সেই ক্ষেত্রে সবসময় প্লুরালকে দেবেন এবং ভার্বটি হবে প্লুরাল। ঠিক আছে? সাবজেক্টের কথা বলতে গেলে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হয় চোখে পড়ে অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে প্লেসমেন্ট অফ সাবজেক্ট বা প্লেসমেন্ট অফ সাবজেক্ট উইচ ইজ আ নাউন অর আ প্রোনাউন। একটা অর্ডারের কথা আমি বলেছিলাম আমার প্রোনাউনের চ্যাপ্টারে, যে পার্সনকে যখন আপনারা প্লেস করবেন তখন কিভাবে করবেন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে তো, সবসময় প্রেফারেন্স দেবেন সেকেন্ড পার্সনকে আগে, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন।
এই অর্ডার রিলেটেড বা প্লেসমেন্ট রিলেটেড ইস্যুও কিন্তু পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয়। আমি কি বলেছিলাম, যদি কোনো সাবজেক্ট আর ভার্ব রিলেটেড গন্ডগোল থাকে, দোষটা সবসময় সাবজেক্টের ঘাড়ে নয়, ভার্বের ঘাড়ে চাপিয়ে দেবেন। সাবজেক্ট ভুল হবে না, হলে ভুল, ভার্বের ভুল আছে, ঠিক আছে। কিন্তু ধরুন সাবজেক্টের অর্ডারের প্লেসমেন্টে ভুল আছে, মানে সাবজেক্টে ধরুন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন থার্ড পার্সনের উল্লেখ আছে, কম্বিনেশনস আছে, তাহলে ওই প্লেসমেন্ট অর্ডারটা ঠিক রাখবেন। সেকেন্ড পার্সন পাবে সব থেকে আগে স্থান, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, ঠিক আছে। এই প্লেসমেন্ট গুলো ঠিক রাখবেন। এ তো হলো সাবজেক্ট আর ভার্ব রিলেশনের কথা। বাকি আরো অনেক কিছু আছে, শুধু আমি বললাম যেগুলো বেসিক জিনিস, ঘুরিয়ে ফিরিয়ে যেগুলো পরীক্ষাতে আসতেই থাকে, ঠিক আছে। এরপরে চলে আসি মডিফায়ার্স এর কথা, ঠিক আছে। মডিফায়ার্স মানেটা কি? যারা মডিফাই করে, তার মানে কারা? হয় অ্যাডজেক্টিভ হতে পারে অথবা অ্যাডভার্ব হতে পারে। ওকে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে করতে পারে, অ্যাডভার্বকে করতে পারে, আর বেশিরভাগ সময় করে ভার্বকে, ঠিক আছে। এবারে ভুল যেগুলো দেয় সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডভার্ব বসিয়ে দেওয়া। কেন এই জিনিসটা হয় এবং কেন ক্যান্ডিডেটও কনফিউজড হয়ে যায়? বিকজ অনেক ক্ষেত্রে কি হয়, অ্যাডজেক্টিভ থেকে একটা অ্যাডভার্ব তৈরি হয়েছে, ঠিক আছে। কাইন্ড থেকে কাইন্ডলি, নাইস থেকে নাইসলি, সিম্পল থেকে সিম্পলি, এরকম আরো অনেক আছে, ঠিক আছে। তো যেখানে সিম্পল হওয়া উচিত ছিল, তার মানে নাউনের আগে সিম্পল বসালেই চলতো, সেখানে দিয়ে দিয়েছে সিম্পলি, ঠিক আছে। এরকম কিছু ভুল মডিফায়ারের প্রয়োগ আমরা পেতে থাকি। আরো কি হয় সেটা হচ্ছে আরেক ধরনের মিসপ্লেসমেন্ট অফ মডিফায়ার দেখা যায়, যখন আমরা দেখব যে যেই জিনিসটাকে মডিফাই করছে সেই জিনিসটাকে সাথে মডিফায়ারটা নেই, মানে মডিফায়ারটা ঠিক আছে কিন্তু ভুলভাবে প্লেসমেন্টটা হয়েছে, ঠিক আছে। সাপোজ আমি যদি বলি she ate a fresh bowl of fruits, suppose if I say she ate a fresh bowl of fruits, আমি বলতে চাইছি সে এক বাটি তাজা ফল খেয়েছে, ঠিক আছে। তো বাটিটা কি ফ্রেশ নাকি ফ্রুটটা ফ্রেশ? বোঝা যাচ্ছে না, ইজন্ট ইট? আমি কি বললাম? she ate a fresh bowl of fruits, তো বোলটা ফ্রেশ দিয়ে তো কোনো দরকার নেই, ফ্রুটটা ফ্রেশ হতে হবে, ইজন্ট ইট? তাহলে মডিফায়ারের প্লেসমেন্টটা রং হয়েছে। তাহলে আমাদের কিভাবে বলতে হবে? she ate a bowl of fresh fruits, ঠিক আছে। she ate a bowl of fresh fruits, তাহলে আমার মডিফায়ারটা কাকে মডিফাই করছে সেটা দেখে নেবেন, ঠিক আছে। এই ক্ষেত্রে এরকম তো অনেক অনেক এক্সাম্পলস আছে আমাদের এই ক্লাসের সময়ের মধ্যে, তো সবকিছু নিয়ে আলোচনা করা যাবে না, শুধু তাও আপনাদেরকে বলে দিলাম, মনে করিয়ে দিলাম যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের চ্যাপ্টারটা ভালো করে পড়বেন এবং আপনাদের প্র্যাকটিস সেটগুলোর মধ্যে থেকে এই ধরনের রিলেটেড কোয়েশ্চেন যদি কিছু পান সেগুলোকে খুব মন দিয়ে করবেন। আর যেটা ভুল হয় অনেক সময় দেখা গেছে সেটা হচ্ছে যখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করি, ঠিক আছে। ভার্বের যে কোনো অ্যাকশনের একটা স্টেট থাকে, ঠিক আছে। অ্যাকশন পারফর্মড হওয়া মানে সেটা ক্রিয়াপদ, ভার্ব। তো সেটার একটা স্টেটটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন টেন্সও করেছিলাম তখন দেখেছিলাম বিভিন্ন অবস্থায় ভার্বকে আমরা পেয়েছিলাম। তো একটা ভার্ব যখন একাধিক ভার্বের যখন উল্লেখ থাকে একটা সেন্টেন্সের মধ্যে, তখন সেগুলোর ফর্ম যাতে একরকম থাকে সেটা খেয়াল রাখবেন। সেই ধরনেরও কিন্তু কিছু মিসম্যাচ পেয়ারিং অফ ভার্বস দেওয়া থাকে। সাপোজ আমি যদি বলি সিং, রাইট, ডান্সিং, অথবা সিং, রিসাইটিং, ডান্স, ভুল হলো কোথায়? সিংটা ঠিক ছিল, ডান্সটা ঠিক ছিল, রিসাইটিং চলে এসছে। হয় এরকম বলতে হবে সিং, রিসাইট, ডান্স, অথবা সিঙ্গিং, রিসাইটিং, ডান্সিং, ঠিক আছে। তাহলে স্টেট অফ ভার্ব বা স্টেট অফ অ্যাকশনটাও যাতে সঠিক থাকে সেটা খেয়াল রাখবেন। আরেকটা যে জিনিস দেখা গেছে সেটা হচ্ছে এই ধরনের জিনিসের ক্ষেত্রে পাস্ট টেন্সে দুটো আলাদা ধরনের জিনিসকে মিলিয়ে দেওয়া। যখন দুটো পাস্ট নিয়ে আলোচনা হবে তখন সবসময় খেয়াল রাখবেন আর্লিয়ার পাস্টটা হয় পাস্ট পারফেক্ট টেন্সে, আর তারপরে যেটা সাম্প্রতিকতম পাস্ট হয় সেটা হয় সিম্পল পাস্ট টেন্সে। সেটা নিয়ে আজকে আমরা কিছু এক্সাম্পলেও আলোচনা করব। এছাড়াও
টেন্সে গন্ডগোল বাঁধিয়ে দেওয়া, মানে সেন্টেন্সটা কিভাবে শুরু হচ্ছে সেটা খেয়াল রাখবেন, সেটা যেন মিক্সচার না হয়ে যায়, যে পাস্ট টেন্সে শুরু হলো, মাঝখানে একটা প্রেজেন্ট টেন্সের ভার্ব চলে এসেছে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আরো কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমরা আজকে করতে করতে দেখবো যে আরো কত ধরনের এরর পাওয়া যায়। সো লেটস বিগিন আওয়ার ক্লাস। ওকে, ওকে, বেসিক প্যাটার্নটা সব পরীক্ষাতেই মোটামুটি দেখা গেছে একই রকমের আছে। যেখানে বলা থাকে যে একটা সেন্টেন্স আছে, সেটাকে 4টে ভাগে ভাগ করা আছে, ঠিক আছে, আর আদার 3টে ভাগে ভাগ করা আছে, তার মধ্যে থেকে এ বি সি 3টে ভাগ, এবং সেটার মধ্যে থেকে কোথাও একটা এরার থাকলেও থাকতে পারে। যদি এরার থেকে থাকে তাহলে আপনাদেরকে সেই পার্টটা আইডেন্টিফাই করতে হবে যেটার মধ্যে এরার রয়েছে। এক্স্যাক্টলি কোন জিনিসটা এরার সেটা বলতে হচ্ছে না, এক্ষেত্রে কি করতে হচ্ছে, যেই পার্টে এরার রয়েছে সেটাকে শুধু মার্ক করে দিতে হচ্ছে। অথবা যদি এটা দেখা যায় যে সেন্টেন্সটা পুরোটা এরার ফ্রি, তাহলেও একটা অপশন প্রোভাইড করা থাকে নো এরার বলে, যেটা সবসময় অপশন ডি থাকে। এবং যদি এই 4টের বেশিও অপশন থাকে তাহলে 5 নম্বরটা হবে। সাপোজ সেন্টেন্সটাকে 3টে ভাগে না ভাগ করে যদি ধরুন 4 ভাগে ভাগ করে দিয়েছে, যেরকম ব্যাংকিং এর পরীক্ষায় অনেক সময় দেখা যায়, তাহলে ই পার্টটা হবে নো এরার, আর বাকি এবিসিডির মধ্যে কোথাও এরার থাকতে পারে। এগুলো বেসিক্যালি আমাদের সিজিএল সিএইচএসএল এ যেই ধরনের এরার্স আসে, এবং এগুলো সিজিএল সিএইচএসএল এ প্যাটার্নের আসা, এবং ওইখান থেকেই ওই ধরনের প্রশ্নকে মাথায় রেখে করাই এরার কারেকশনের এক্সারসাইজ আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো প্যাটার্নটা মোটামুটি এরকমই থাকবে। ওকে, বাট অবভিয়াসলি এগুলো সব প্রিলিমিনারি এক্সামিনেশনকে বেস করে করা, মেন্সে আপনারা ডিফিকাল্টি লেভেল অফ এরার কারেকশন আরো বেশি এক্সপেক্ট করতেই পারেন। ওকে, সো লেটস বিগিন the first one. Okay, and as always I would like you to participate and tell us which one has the error. So let's begin with the first one. Let me read it out for you. The first one, it is a web series that's creating a stir even before reaching a screen near to you. It's a web series that's creating a stir even before reaching a screen near to you. Who can tell me which part do we have the error in? Or even so, specifically which one is the error of the sentence? Which is the error, if any, that is? Madam, option A. Option A. Yes. কোথায় বলুন কোন জিনিসটা মনে হচ্ছে এররটা? এখানে টিভি সিরিজ দ্যাট, টিভি সিরিজ দ্যাটস আপনার মনে হচ্ছে, তাই তো? না, এই পার্টটাতে কোনো এরর নেই, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ইটস আ ওয়েব সিরিজ, দ্যাটস মানে হচ্ছে দ্যাট ইজ, এই দ্যাটের মানেটা হচ্ছে দ্যাট ইজ। এবার পড়ুন, এবার পড়লে দেখুন ভুল লাগছে কিনা। ইট ইজ আ ওয়েব সিরিজ দ্যাট ইজ ক্রিয়েটিং আ স্টার। ওকে, তো এটাতে কোনো ভুল নেই, ভুল আছে এইটাতে, টু ইউ, নিয়ার টু ইউ। আমরা কি বলবো, নিয়ার ইউ, নিয়ার টু ইউ বলার তো দরকার নেই। এই যে প্রথমেই যেটা আমরা পেলাম সেটা একটা প্রেপোজিশন রিলেটেড এরর। প্রেপোজিশনের ইউজ এবং মিসইউজ খুব দেখা যায় এই এরর কারেকশনের ক্ষেত্রে। আমরা আগেও আলোচনা করেছি, কোথাও কোথাও প্রয়োজন প্রেপোজিশনের, যখন দেখছেন যে কোনো একটা ভার্ব কোনো একটা অবজেক্ট নিতে পারছে না, সেই কারণে প্রেপোজিশনকে আনা হলো, এবং ভার্ব প্রেপোজিশন কম্বিনেশনটা একটা ফ্রেজাল ভার্ব তৈরি করলো, এবং সেই ফ্রেজাল ভার্বটা একটা পার্টিকুলার বা একটা বিশেষ ধরনের অবজেক্টকে নিয়ে আসলো সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা অপ্রয়োজনে প্রেপোজিশনের ব্যবহার করে ফেলি। টু তার মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করে, যেটা সব থেকে বেশি অপব্যবহার হয়।
ঠিক আছে? যেমন নিয়ার টু ইউ বলার প্রয়োজন নেই, নিয়ার ইউ। আমরা যখন বলি দেখবেন যখন আপনারা কোনো টিভিতে বা সাপোজ ইউটিউবে বা কোথাও দেখছেন যে কোনো একটা মুভির ট্রেলার লঞ্চড হয়েছে, তাই তো? কি লেখা থাকে? কামিং টু আ থিয়েটার নিয়ার ইউ, বলা হয় তো, কামিং টু আ থিয়েটার নিয়ার ইউ, ইজন্ট ইট? তার মানে আপনার কাছের কোনো একটি থিয়েটারে আসতে চলেছে, ইজন্ট ইট? নিয়ার টু ইউ তো বলবো না, কামিং টু আ থিয়েটার নিয়ার ইউ। সো টুটা unnecessary, not required. So we would say uh, reaching a screen near you. Okay, so this was the error 2. তাহলে এটা হচ্ছে আমাদের সি তে, ঠিক আছে? বিকজ পার্ট সি তে যেহেতু ভুলটা ছিল, আমাকে কোন জিনিসটা সেটাতে মার্ক করতে হচ্ছে না, কিন্তু এটা শুধু আপনাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের আনসার হবে সি, যেই পার্টে এররটা আছে। ওকে, সো প্লিজ মার্ক দ্যাট পার্ট অনলি যেটার মধ্যে এরর আছে, and not mark anything on the question. ঠিক আছে? So you mark that answer option which has that part which contains the error. All right. The next one. Opposition leaders are objected loudly, saying it shouldn't be aired under the model code of conduct in force before the elections. Malda, can we expect an answer from Malda? In my previous classes, Malda have always been a very active participant. Can we expect the same from today's class also? Yes, please. বলুন। Please try. Yes, yes, please try. হ্যালো, হ্যাঁ বলুন মালদা, শুনতে পাচ্ছি। অপশন টু, টু মনে হচ্ছে ম্যাম। অপশন 2 কোন জিনিসটা মনে হচ্ছে একটু বলুন। সেইং ইট, ওই জায়গাটা। সেইং ইট, এটা মনে হচ্ছে কি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটা, হ্যাঁ। আচ্ছা আমি এবার বলি, গন্ডগোলটা আছে অপশন এ তে, অবজেক্টেড। ঠিক আছে? এটা তো প্রেজেন্ট টেন্সে কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর আর যখন আছে তাহলে বুঝতে হবে এটার পরে একটা কন্টিনিউয়াস টেন্স হবে, মানে তারা অবজেক্ট করছেন। সো অপোজিশন লিডার্স আর অবজেক্টিং, এটা কি হবে? অবজেক্টিং লাউডলি। ওকে, অপোজিশন, এটা অবজেক্টেড লাউডলি না, অবজেক্টেড হলে তো অবজেক্ট করেছিল, ফার্স্ট টেন্সে চলে গেল, তাই না? তো যখন আর দেওয়া আছে তাহলে বোঝাই যাচ্ছে যে সেটা হবে না, তাহলে কি হবে? অপোজিশন লিডার্স আর অবজেক্টিং লাউডলি, সেইং, এটা বলে, সেইং মানে হচ্ছে এটা বলে, ইট শুডন্ট বি এয়ার্ড। এয়ার্ড মানে হচ্ছে টেলিকাস্টেড, ঠিক আছে? আমরা যেরকম দেখি যে কোনো একটা চ্যানেলে কোনো একটা অনুষ্ঠান কি হয়, এয়ার্ড। ওকে, সো এয়ার্ড আন্ডার দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ইন ফোর্স। ইন ফোর্স মানে যেটা চালু আছে, দ্য কোড অফ কন্ডাক্ট যেটা জারি রয়েছে সেইটার আন্ডারে এটাকে অ্যালাউ করা উচিত না বিফোর দি ইলেকশনস। ওকে, মানে কিছু হয়তো গাইডলাইন আছে যে ইলেকশনের আগে এই ধরনের জিনিস বা এই ধরনের কন্টেন্ট কোনো শোতে দেখানো যাবে না, হিংসাত্মকমূলক বা সামথিং এলস। ওকে, সো সেই রকম একটা কোনো পরিস্থিতির কথা বলা হয়েছে, কিন্তু যেটা ভুল সেটা হচ্ছে অবজেক্টিং। ওকে, সো ইউর হিন্ট ওভার হিয়ার ওয়াজ আর, এটা দেখেই বুঝে যেতে হবে যে ব্যাপারটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অবজেক্টেড হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে নাম্বার 1 এ। ওকে,
Number 3, at present, আমি একবার পড়ছি। At present, the Finance Commission is set up every 5 years to decide on the devolution of taxes between the center and the states. At present, the Finance Commission is set up every 5 years to decide on the devolution of taxes between the center and the states. Do you know what is devolution of taxes? Does anyone know? You জানেন devolution of taxes? বা devolution মানে কি? Devolution মানে হচ্ছে যখন কোনো হায়ার অথরিটি নিজের পাওয়ারের কোন কিছু অংশ তার সাবঅর্ডিনেটকে ট্রান্সফার করে, ঠিক আছে, বা নিজের তার কাছে যেই পাওয়ার গুলো আছে সেগুলো তার সাবঅর্ডিনেটকে ট্রান্সফার করে। আবার যখন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কথা হয় তখন ধরে নিন সেন্ট্রাল অথরিটিস যখন স্টেট বা ডিস্ট্রিক্ট অথরিটিসকে বা সাবঅর্ডিনেট অথরিটিসকে কোনো কিছুর ভার দেয় বা কোনো কিছুর অংশ দেয় আর কি, ইউজ করার জন্য বা ব্যবহার করার জন্য বা কাজে লাগানোর জন্য, তো সেটাকে বলা হয় ডেভলিউশন। ওকে, আর দেখবেন যে ফিনান্স কমিশন গুলো নিয়ে যখন আপনারা পড়াশোনা করবেন তখন দেখবেন যে ফিনান্স কমিশনে এই ধরনের ইয়েগুলো বলা থাকে, ডিক্লারেশন গুলো দেওয়া থাকে যে ডেভলিউশন অফ ট্যাক্সেস ইত্যাদি হয়েছে, মানে ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে আর কি, যেটা সেন্ট্রাল থেকে স্টেট গভর্নমেন্টের ফান্ড ট্রান্সফার করা হবে, তো ওই বিষয়ক ব্যাপারগুলো যখন ট্যাক্সের ক্ষেত্রে কাজে লাগানো হয় তো সেগুলোকে বলা হয় ডেভলিউশন অফ ট্যাক্সেস। ঠিক আছে, সেগুলো বাড়ে কমে ইত্যাদি হয়, সেগুলোই বলছে যে ডিসাইড অন দ্য ডেভলিউশন অফ ট্যাক্সেস। তার মানে ফিনান্স কমিশন ইজ সেট আপ এভরি 5 ইয়ার্স, তার মানে প্রত্যেক 5 বছরে একটা ফিনান্স কমিশন তৈরি হয়। কিসের জন্য তৈরি হয়? সো দ্যাট সেটা এই ডেভলিউশন অফ ট্যাক্সেস রিলেটেড কোনো ডিক্লারেশন দিতে পারে বা তারা ডিসাইড করে জানায় আর অফিসিয়ালি অ্যানাউন্স হয় যে এত পার্সেন্ট ছিল সেটার থেকে এত পার্সেন্ট বেড়ে গেল। ঠিক আছে, 13 ফিনান্স কমিশন, 14 ফিনান্স কমিশন, 15 ফিনান্স কমিশন, এগুলো দিয়ে এরকম বলে। তাহলে সেন্টেন্সটার মধ্যে কি আপনারা কোনো ভুল খুঁজে পেলেন? ইট ইজ অ্যাকচুয়ালি এরর ফ্রি। ঠিক আছে, এই সেন্টেন্সটায় কোনো ভুল নেই। সো দিস সেন্টেন্স উড বি এরর ফ্রি, হেন্স নো এরর। ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান, হাইপার কম্পিটিশন in the telecom sector over the past several years have caused a steep decline in average revenue per user. সেন্টেন্সটা খুব ভালো করে পড়ুন এবং আমাকে বলুন সেন্টেন্সের সাবজেক্টটা কি বা সাবজেক্টটা কে, অথবা হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। এবং সাবজেক্ট খোঁজার জন্য আমি কি বলেছি, ভার্বকে কোন দুটো প্রশ্ন করতে হবে, ভার্বকে আগে খুঁজে বার করবেন, সেন্টেন্সের মধ্যে করতে থাকবেন, পাবেন ভার্ব। সেটা কোনো সবসময় যে ক্রিয়াপদ হতে হবে তার কোনো মানে নেই, ইজ এম আর হতে পারে। ওকে, ম্যাম ছোটতে। হ্যাঁ বলুন বলুন। ম্যাম টেলিকম সেক্টরটা সাবজেক্ট। হ্যাঁ, টেলিকম সেক্টর সাবজেক্ট না, টেলিকম সেক্টর সাবজেক্ট না, ভালো করে একবার পড়ুন। ওটাই আমি বলছি, ভার্বটাকে আগে আইডেন্টিফাই করুন এবং ভার্বকে তারপরে প্রশ্ন কি করবেন, ভার্ব আছে, ভার্বকে কি প্রশ্ন করবেন, হু প্রশ্ন করবেন যদি মানুষ হয়ে থাকে। যদি সাবজেক্ট মানুষ হয়ে থাকে তাহলে হু এর উত্তর দিয়ে দেবে, যদি মানুষ না হয়ে থাকে অন্য যে কোনো কিছু হয়ে থাকে, অ্যানিমাল থিং বা কোনো কনসেপ্ট, একটা গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ফ্রেজ, তাহলে কিসের উত্তর দেবে, হোয়াট। যেটা উত্তর হবে সেটাই হবে সাবজেক্ট। ভার্বটা কোনটা আগে খুঁজে বার করুন। ইয়েস বাঁকুড়া, ভার্বটা কোনটা আগে আমাকে বলুন। have caused. ভেরি গুড, কজড, খুব ভালো, কজড। কজড এর আগে দেখুন একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা কি আছে, হ্যাভ আছে, তাই তো, আছে। এবারে আমি এটাকে প্রশ্ন করব, মানুষ নিয়ে কথা হচ্ছে না, বোঝাই গেছে, তাই তো। আমরা মালদা থেকে উত্তর পেয়েছিলাম যে টেলিকম সেক্টর,
এবার যাচাই করে দেখি সেটা টেলিকম সেক্টর কি অন্য কিছু, ঠিক আছে? আমি এবার হ্যাভ কস্ট কে জিজ্ঞেস করেছি হোয়াট, দিস কোয়েশ্চেন হোয়াট, উত্তর কি পাচ্ছি? হোয়াট হ্যাভ কস্ট hyper competition in the telecom sector over the past several years have cost, এই পুরো জিনিসটা have cost, this entire thing is your subject. ওকে, কি ঘটিয়েছে? এই পুরো ব্যাপারটা ঘটিয়েছে, বোঝা গেছে? সেখান থেকেও আপনারা যদি স্ট্রিমলাইন করে দিন, এই পরের জিনিসগুলো দরকার নেই, ইন ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্সটা ধরলাম না, এটাও যদি সাবজেক্টের মধ্যেই আসছে, ঠিক আছে? কিন্তু আসল জিনিসটা কি? টেলিকম সেক্টর না, কিন্তু টেলিকম সেক্টরের হাইপার কম্পিটিশন। আসল ব্যাপার হচ্ছে এই হাইপার কম্পিটিশন, এই ব্যাপারটা ইন দ্য টেলিকম সেক্টর ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, এটা গৌণ ব্যাপার। মুখ্য ব্যাপার কোনটা? হাইপার কম্পিটিশন। এবার আমাকে বলুন তো, এই হাইপার কম্পিটিশন ব্যাপারটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তো, ইজন্ট ইট? একটা কাজের নাম তো, অ্যাবস্ট্রাক্ট নাউন তো। এন্ড লাইক আই সেড, অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়? আনকাউন্টেবল, ইজন্ট ইট? আনকাউন্টেবল হলে সিঙ্গুলার, তার মানে এটাকে কি হতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলারের প্রোনাউন আমরা কি পেয়েছিলাম? হি, শি, ইট। যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব থাকে কি বলি? হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, তাই বলি তো? তাহলে এটা হবে হ্যাজ, নট হ্যাভ, ঠিক আছে? তাহলে আমাদের এরার কি? এইটে হ্যাভ, এখানে হওয়া কি উচিত ছিল? হ্যাজ। সো দিস ইজ দি এরার and this should have been the correct auxiliary verb. এটা প্রত্যেকে বুঝতে পেরেছেন? প্লিজ রেজ ইওর হ্যান্ডস। Thank you so much. If you have understood this much, you will be able to understand even more. Please make use of this concept more. এই জিনিসটাকেই বেস করে কিন্তু আপনাদেরকে এরর কারেকশনটা করতে হবে পরীক্ষাতে, ঠিক আছে? তো প্রথমেই আপনারা ভার্বটাকে খুঁজে বার করুন, ভার্বটাকে খুঁজে বার করুন এবং এই দুটো প্রশ্ন করে ফেলুন চট জলদি। এটা দিয়েই আপনারা শুরু করুন, প্রথমে অন্য কোনো দিকে তাকাবেন না, ঠিক আছে? এত কিছু তো আপনাদের পড়া হয়ে গেছে, নাউন, প্রেপোজিশন, ভার্ব, কনজাংশন, হোয়াট নট, কিন্তু কোথাও না কোথাও কিছু একটা দিয়ে তো শুরু করতে হবে। দ্যাট ভেরি ফার্স্ট থিং ইজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সো ইউ বিগিন উইথ সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। আপনারা প্রথমেই আগে ভার্বটাকে খুঁজে বার করুন এবং ভার্বটাকে প্রথমেই প্রশ্ন করে ফেলুন। কিন্তু এই কথাটা যে বললাম, তার মানে তো এই না যে একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে আর একটাই নাউন থাকবে, তাই না? তো সেন্টেন্সটা ধরুন লম্বা সেন্টেন্স, সেখানে কিন্তু আলাদা আলাদা ভাগে ভাগে সাবজেক্ট অ্যান্ড ভার্বের সেট থাকতে পারে। ধরুন কনজাংশন দিয়ে দিয়ে আলাদা আলাদা সেন্টেন্সকে জোড়া লাগানো হয়েছে, একটা লম্বা চওড়া বড় সেন্টেন্স তৈরি হয়ে গেছে। আপনারা পেতেই পারেন সেরকম কিছু, পরীক্ষাতে তো আসতেই থাকে, তাই না? লম্বা চওড়া সেন্টেন্সেসও তো থাকে। সেই ক্ষেত্রে কি করবেন? ধৈর্য ধরে একটা একটা সেট ধরে ধরে এগোবেন। একটা প্রথমেই একটা ভার্বটাকে ধরে নিন, সেই অবধি পড়ুন যতক্ষণ পর্যন্ত না আপনারা একটা কনজাংশন পাচ্ছেন। যেই কনজাংশন পেলেন, ব্যাস স্টপ। ওইটুকু পোরশনকে আরেকবার পড়ে নিন প্রথম থেকে। প্রথমবার পড়তে শুরু করেছেন, পড়তে পড়তে একটা জায়গায় থামলেন যেখানে একটা কনজাংশন পেলেন, সেই অবধি আবার প্রথম থেকে একবার ওই কনজাংশন পর্যন্ত পড়ে নিন, বাকিটা পড়বেন না, ঠিক আছে? সেকেন্ড টাইম যখন পড়ছেন তখন দেখে নিন সাবজেক্ট ভার্বের রিলেশন ঠিক আছে কিনা, দেখা গেল কোনো সমস্যা নেই। অন্য কোনো কিছু গন্ডগোল আছে কিনা, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, প্রেপোজিশন, প্রোনাউন, অ্যাডভার্ব, টেন্স রিলেটেড কোনো সমস্যা আছে কিনা, নেই, এগিয়ে যাবো এবার। তার মানে প্রথম পার্ট যেটাতে প্রথম সেট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব পেয়েছি, দ্যাট ইজ ফাইন, ওকে, টেস্টেড বলে ওটাকে বাই বাই, আর ফিরেও তাকাবো না। শুধু মাথায় রাখবো প্রথম পার্টের সাবজেক্টটি কি ছিল, কেননা হতে পারে তাকে নিয়ে সেন্টেন্সটা আরো কথা বলবে। সেই ক্ষেত্রে সেইটার বেসিসে, সেটা যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে সিঙ্গুলার, যদি প্লুরাল হয়ে থাকে প্লুরাল, সেই অনুযায়ী কিন্তু আমরা প্রোনাউন পেতে পারি আগে ইন দ্য সেন্টেন্স। ওকে, তাহলে কনজাংশন থেকে আবার নতুন করে পড়া শুরু করেছি। আবার দেখবো ভার্ব কোনটা, ভার্বের সাবজেক্ট কি আছে, পুরো জিনিসটা ভালো করে যাচাই করে নেব, ঠিক আছে? সেখানে কোনো সমস্যা আছে কিনা দেখে নেব।
দিয়ে তারপরে আমরা থামবো। এরকম ভাবে আমরা পার্ট বাই পার্ট করতে থাকবো। তাহলে কি হবে, দুটো জিনিস হবে। একটা সেন্টেন্স পুরো অ্যাট ওয়ান গো যদি আপনারা পড়ে মনে রাখার চেষ্টা করেন, ভুলে যাবেন। ঠিক আছে, প্রথম পড়াতে কাকে নিয়ে কথা হচ্ছিল সেই কোনো কিছু মাথাতেই থাকবে না। ওকে, আর যেখানে সাবজেক্ট আলাদা আলাদা হয়ে গেছে, তাহলে তো একটা থেকে জাম্প করে আরেক জায়গায় চলে গেছে, তাই না? তাহলে তো আরো বুঝতে ভুল হবে। তার জন্য আপনাদেরকে ব্রেক করে করে পড়তে হবে, এরকম ভাবে যেরকম ভাবে বললাম। তো পড়তে থাকবেন, যেখানেই একটা কনজাংশন পাবেন স্টপ। ঠিক আছে, যদি কখনো কমাও পান ওখানেও স্টপ করবেন। ওকে, দিয়ে একবার পড়ে নেবেন, নিয়ে হয়ে গেল। এবারে বাকিটা দেখবো। ওকে, তাহলে এটা হয়ে গেল।